আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালি। কালজয়ী একটি উপন্যাস। উপন্যাসটা অনেক সুন্দর। উপন্যাসটি শুরু হয় কলকাতার বিধবা মহিলা রাজলক্ষ্মীকে দেখিয়ে, যে কিনা তার একমাত্র ছেলে মহেন্দ্রের জন্য একটি সুন্দরী শিক্ষিতা মেয়ের সাথে বিবাহের জন্য একটি সম্পর্ক নিয়ে আসে, যার নাম বিনোদিনী। কিন্তু তার ছেলে মহেন্দ্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ সে সময়ে লেখাপড়া শেখাটা মেয়েদের গুণ নয়, বরং দোষ হিসেবে ধরা হতো। মেয়েটি ছিল শিক্ষিত, এই জন্য মহেন্দ্র সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। ছেলের কাছ থেকে হতাশ হয়ে রাজলক্ষ্মী তার বোনের সমতুল্য বিধবা ননদ অন্নপূর্ণার ছেলে বিহারীর জন্য এই সম্বন্ধ নিয়ে আসে। অন্নপূর্ণার ছেলে বিহারী এবং রাজলক্ষ্মীর ছেলে মহেন্দ্র ছোটবেলা থেকেই একসাথেই বড় হয়েছে। তারা একই সাথে ডাক্তারি পড়েছে। তারা দুজন বন্ধু। কিন্তু বিহারীর একটা বিষয় কখনোই ভালো লাগে না, মহেন্দ্রের ছেড়ে দেওয়া জিনিসগুলো সবসময় কেন বিহারীর ভাগ্যে এসে পড়বে। কেন মহেন্দ্র যেগুলো প্রত্যাখ্যান করবে সেগুলো বিহারীকেই গ্রহণ করতে হবে। হয়তো এ কারণেই অনেক আগেই বিহারীর বাবা মারা গেছে। এরপর থেকে বিহারী এবং তার মা অন্নপূর্ণা মহেন্দ্রদের বাড়িতে আশ্রিত। এই বিষয়গুলো প্রচণ্ডভাবে বিহারীর মনে আঘাত করে। এ কারণেই বিহারীও বিনোদিনীর ছবি না দেখে না করে দেয়, সে বিয়ে করবে না, প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এরপর মহেন্দ্রদের দূরের কোনো আত্মীয়র সাথে বিনোদিনীর বিয়ে হয়ে যায়। কিন্তু বিনোদিনীর ভাগ্য এতটাও ভালো ছিল না। বিয়ের কিছুদিন পর তার স্বামী মারা যায়। বিনোদিনী বিধবা হয়ে যায়। তবে কিছুদিন পর বিহারীর সাথে আশালতা নামক একটি মেয়ের বিয়ের প্রস্তাব আসে। মহেন্দ্র এবং বিহারী দুই বন্ধু মিলে মেয়েটিকে দেখতে যায়। কিন্তু সেখানে গিয়ে আশালতাকে দেখে মহেন্দ্রের প্রচণ্ড ভালো লাগে যায়। মহেন্দ্র তখন আশালতাকে নিজের সাথে বিয়ের জন্য প্রস্তাব দেয়। যদিও আশালতাকে বিহারীর অনেক পছন্দ হয়েছিল, কিন্তু মহেন্দ্রের জন্য বাধ্য হয়ে বিহারীকে বিয়ে থেকে পিছিয়ে আসতে হয়। এই কাহিনীর জন্য বিহারী এবং মহেন্দ্রের বন্ধুত্বের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়, সম্পর্কের অবনতি হয়। আশালতা ও মহেন্দ্র বিয়ে করে তাদের নতুন জীবনকে খুব ভালোভাবে উপভোগ করতে থাকে। মহেন্দ্র কাজকর্ম বাদ দিয়ে সবসময় আশালতার সাথে লেপ্টে থাকত, আর আশালতাকেও সে কোনো কাজকর্মে হাত লাগাতে দিত না। বিয়ে করে ছেলের এমন কর্মবিমুখ হওয়া রাজলক্ষ্মী মোটেই পছন্দ করতেন না। সে আশালতা ও মহেন্দ্রের উপর বিরক্ত হয়ে কিছুদিনের জন্য তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়িতে এসে সে রাজলক্ষ্মী বিনোদিনীর সাথে সাক্ষাৎ হয়, যাকে কিনা সে নিজের ছেলের বউ বানাতে চেয়েছিল। বিনোদিনীকে বিধবা বেশি দেখে রাজলক্ষ্মী প্রচণ্ড কষ্ট পেতে থাকে। বিনোদিনী এদিকে মন প্রাণ দিয়ে রাজলক্ষ্মীর সেবা করতে থাকে, আর তা দেখে রাজলক্ষ্মী আফসোস দিনে দিনে যেন বেড়ে যায়। ইস, এই মেয়েটা যদি তার ছেলের ঘরে বউ হতো, তার সংসারে কতই না শান্তি থাকতো। কিছুদিন পর বিহারী নামে একটি চিঠি আসে রাজলক্ষ্মীর কাছে বাড়িতে, যা মহেন্দ্র বিহারীকে জ্বালানোর জন্য লিখেছে। আর সে চিঠিটি বিনোদিনীর হাতে এসে পড়ে। বিহারীকে জ্বালানোর জন্য সুযোগ হাতছাড়া মহেন্দ্র হাতছাড়া করতে চায় না। সে আশালতা এবং নিজের দাম্পত্য ঘটনায় সে চিঠিতে তুলে ধরে। চিঠিতে মহেন্দ্র আশালতার রূপের বর্ণনা দিতে থেকে শুরু করে সমস্ত গুণ উল্লেখ করে তোলে। মহেন্দ্রের এই চিঠি পড়ে বিনোদিনীর হৃদয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বিনোদিনী তখন দেখতে চায় কে সে পুরুষ যে তার মতো রূপবতীকে প্রত্যাখ্যান করেছিল। বিনোদিনী জানার জন্য আগ্রহী ওঠে, মহেন্দ্রের স্ত্রী কি তার থেকে সুন্দরী, নাকি তার নখের যোগ্যও নয়। মনে তার ইচ্ছে হয় মহেন্দ্রকে দেখার। রাজলক্ষ্মী
বিনোদিনীর সেবা যত্ন দেখে তাকে তার বাড়িতে যেতে আমন্ত্রণ করে। এক কথাতেই বিনোদিনী রাজি হয়, কারণ সে মহেন্দ্রকে দেখতে চায়। কিছুদিন পর তারা কলকাতায় মহেন্দ্রদের বাড়িতে এসে পড়ে। কলকাতায় মহেন্দ্রের বাড়িতে আসার পর বিনোদিনীর আশালতার সাথে দেখা হয়। লেখাপড়া না জানা সহজ সরল মেয়ে আশালতা। আশালতার সাথে বিনোদিনীর বন্ধুত্ব গড়ে তুলতে কোনো সমস্যা হয় না। মুহূর্তে সে বন্ধুত্ব গড়ে তোলে আশালতার সাথে। গল্প করতে করতে হঠাৎ বিনোদিনী একদিন আশালতার ঘরে এসে পৌঁছায়। রুমে ঢুকে বিনোদিনীর চোখে পড়ে একটি ছবি। সেখানে আশালতার পেছনে মহেন্দ্র দাঁড়িয়ে আছে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে আছে মহেন্দ্রের ব্যবহার করা পারফিউমের সুগন্ধ। বিনোদিনী মনে মনে ভাবতে থাকে, এই ঘরটা তারও হতে পারত। আজকে যে অশিক্ষিত মেয়ে আশালতা এখানে রাজ করছে, সেখানে হয়তো বিনোদিনীর থাকার কথা ছিল। সব দোষ মহেন্দ্রের। মহেন্দ্র যদি বিনোদিনীকে প্রত্যাখ্যান না করতো, তাহলে আজকে বিনোদিনী বিধবা হতো না, আর অশিক্ষিত আশালতাও এত সুন্দর জীবনযাপন করতে পারত না। ঘরে থাকা বইয়ের আলমারিতে উই পোকা ধরেছে। বিনোদিনী সেটি লক্ষ্য করে। বিনোদিনী একটি কাগজে ন্যাপথলিন লিখে আশালতাকে দেয় এবং বলে, এই ওষুধটি এনে বইয়ের ভিতর রাখতে বলো তোমার স্বামীকে। এতে করে বই খাতায় আর পোকা ধরবে না। সহজ সরল আশালতা বিনোদিনীর চালাকি বুঝতে পারে না। মহেন্দ্র বাড়িতে ফিরতে আশালতা বিনোদিনীর সেই কাগজটি মহেন্দ্রের হাতে ধরিয়ে দেয় এবং বলে, এই ওষুধটি এনে বইয়ের ভিতর রাখতে বলেছে তার সই বিনোদিনী। যদিও লেখাটি অনেক ছোট ছিল, এই সুন্দর হাতের লেখা দেখে বিনোদিনীকে দেখার কৌতূহল জাগলো মহেন্দ্রের মনে। সে সময়ে বিধবার নিয়ম অনেক কঠিন ছিল। বিধবারা ভালো পোশাক পরতে পারত না, অনেক কষ্ট দিয়ে দিনাবাদ করত। হঠাৎ একদিন বিহারী তার মামি রাজলক্ষ্মীর সাথে দেখা করতে আসে, আর এখানে সে প্রথম নজর পড়ে এই বিনোদিনীর উপর। প্রথম এই বিনোদিনীকে দেখে মুগ্ধ হয়ে যায় বিহারী। যেমন বিনোদিনীর নজর কাড়া রূপ, তেমনই তার কথা। যে কোনো পুরুষের মন কেড়ে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সেদিনের পর থেকে বিহারী আরও বেশি এই বাড়িতে যাতায়াত করা শুরু করে। এভাবে কাটতে থাকে সময়। আশালতার এত সাজসজ্জা, রানীর মতো জীবনযাপন, স্বামীর ভালোবাসা, এই সব কিছু বিনোদিনীর মনে হিংসার জন্ম নেয়। এই সব কিছু তার হতে পারত যদি না মহেন্দ্র তাকে প্রত্যাখ্যান না করত। দেখতে দেখতে মহেন্দ্র এবং আশালতার বিয়ের 1 বছর পূর্ণ হলো। 1 বছর পূর্তি উপলক্ষে একদিন মহেন্দ্র, আশালতা, বিনোদিনী এবং বিহারী সবাই মিলে একটি জায়গায় ঘুরতে যায়। এখানে বিহারী ও বিনোদিনীর মধ্যে কিছু বিষয় নিয়ে টুকটাক কথা হয়। বিনোদিনী বুঝতে পারে বিহারীর মন মহেন্দ্রের মতো নয়। বিহারী উচ্চ ভাবনার মানুষ, এজন্য মহেন্দ্রের সাথে তার তুলনা করা উচিত নয়। এখানে পদ্মফুল দেখে আশালতা বিহারীর কাছে বায়না ধরে তাকে পদ্মফুল এনে দেওয়ার জন্য, আর বিহারীও জামা কাপড় খুলে পুকুরে নেমে পড়ে ছেলে মানুষের মতো। এই সুযোগে বিনোদিনী নিজের পায়ে কাঁটা ফুটিয়ে মহেন্দ্রের কাছে এসে পড়ে। কাঁটা খোলার বাহানায় মহেন্দ্র বিনোদিনীর পায়ে হাত লাগায়। বিনোদিনীও মনে মনে খুশি হতে থাকে। আজ মহেন্দ্র তার পায়ে হাত দিয়েছে, কাল নিশ্চয় তার হাতটি ধরবে। ঘুরে আসার পরের দিন ওই মহেন্দ্র পা পিছলে পড়ে গিয়ে কোমরে অনেক আঘাত পায়। চিকিৎসার জন্য তখন বিহারীকে ডেকে আনা হয়। মহেন্দ্র বিহারীকে বলে, অসুস্থতার ছুতোয় কিছুদিন কাজের থেকে ছুটি পেলাম, এই সুযোগে আশালতা ও বিনোদিনীকে নিয়ে আবার কোথাও ঘুরতে আসা উচিত। প্রতি উত্তরে বিহারী বলে, ঘুরতে যাবে নিজের বউ আশালতাকে নিয়ে যাও, বিনোদিনীকে নিয়ে গেলে আশালতা কষ্ট পাবে। প্রতি উত্তরে মহেন্দ্র বলে, বিনোদিনীকে তোমার ভরসায় এখানে রেখে যাওয়া যাবে না। আশালতার কথায় কিভাবে কাপড় খুলে পদ্মফুল তুলতে গিয়েছিলে তা কি আমি ভুলে গেছি নাকি? সবার সামনে এমন বাঁকা কথা শুনে বিহারী এখান থেকে চলে আসে। এর কিছুদিন পর আবার বিহারীর জন্য একটি বিয়ের সম্বন্ধ আসে। রান্নাঘরে কাজ করছিল বিনোদিনী। এসব গল্প শুনতে গেলে বিনোদিনীর তখন হাত কেটে যায়। আঙ্গুলের ক্ষত অতি অল্প। বিহারী বাড়িতে এসে এই আঙ্গুল চিকিৎসা করতে পারবে। বিহারী ছিল একজন ডাক্তার, কিন্তু মহেন্দ্রের সুযোগ হাতছাড়া করতে চায় না। কোমরের ব্যথা অগ্রহ করে মহেন্দ্র বিনোদিনীকে নিয়ে ডাক্তারের কাছে যায়।
বিনোদিনীকে নিয়ে হাসপাতালে যাওয়ার বিষয়টি রাজলক্ষ্মীর চোখে লাগে। রাজলক্ষ্মী আশালতাকে বলে, নিজের স্বামীকে একটু চোখে চোখে রাখো। কিন্তু বোকা আশালতা এসব বুঝতে পারত না। রাতে বিনোদিনীর বিহারীর একটি চিঠি পায়, যা বিহারী বিনোদিনীর জন্য রেখে গিয়েছে। এ চিঠিতে বিহারী বিনোদিনীকে নিজের প্রেমের প্রস্তাব দেয় এবং বলে যত তাড়াতাড়ি সম্ভব বিনোদিনী যেন মহেন্দ্রের বাড়ি ছেড়ে তার কাছে চলে আসে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বিনোদিনীর চোখে তখন শুধু লোভ, প্রাচুর্য আর সম্মান পাওয়ার চাহিদা, যা মহেন্দ্র তাকে দিতে পারবে। সময়ের সাথে সাথে মহেন্দ্র আর বিনোদিনী আরও কাছাকাছি চলে আসে। অন্যায় হচ্ছে বুঝতে পেরেও বিনোদিনী মহেন্দ্রকে আটকায় না। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। চিঠির মাধ্যমে তাদের কথা হতে থাকে। আলাদা আলাদা নতুন নতুন জায়গায় তারা বিভিন্ন সময় দেখা করতে থাকে। কিছুদিন পর এই দেখা করার বিনোদিনীর আত্মসম্মানে লাগে, কারণ সে মহেন্দ্রের স্ত্রী হয়ে থাকতে চায়, রক্ষিতা নয়। এর কিছুদিন পর বিনোদিনীর ঘরে আশালতা মহেন্দ্র পাঠানো একটি চিঠি পায়। চিঠিটি পড়ে আশালতা বুঝতে পারে যে এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে সে। আশালতা বোকা কিন্তু বেহায়া নয়। সেই বিষয়গুলো শাশুড়ি রাজলক্ষ্মীকে জানিয়ে ফুপু অন্নপূর্ণার সাথে কাশীতে চলে আসে। অন্যদিকে সমস্ত অপমান সহ্য করে বিনোদিনী মহেন্দ্রের বাড়িতে টিকে থাকে। উদ্দেশ্য একটাই, মহেন্দ্র তাকে একদিন বিয়ে করবে। কিন্তু বিনোদিনীর মনের আশা পূর্ণ হয় না, কারণ একটি বিধবার সাথে হয়তো প্রেম করা যায়, কিন্তু সামাজিক সম্মান দিয়ে বিয়ে করা যায় না। রাজলক্ষ্মী প্রতিজ্ঞা করে এ বাড়িতে হয় বিনোদিনী থাকবে, নয়তো সে থাকবে। বাধ্য হয়ে তখন বিনোদিনীকে মহেন্দ্রদের বাড়ি ছাড়তে হয়। কিন্তু বিনোদিনী নিজের বাড়িতে না ফিরে বিহারীর কাছে ফিরে আসে, কারণ সে ভাবছে হয়তো বিহারী তাকে গ্রহণ করবে। কিন্তু এক্ষেত্রেও বিনোদিনীর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বিনোদিনী ফিরে আসতো হয়তো বিহারীর অপেক্ষা শেষ হয়ে, কিন্তু এখন সে বিনোদিনীকে মহেন্দ্রের উচ্ছিষ্ট মনে করে। এ কারণে বিহারী বিনোদিনীকে গ্রহণ করে না। বিনোদিনী যদি আগেই মহেন্দ্রকে ছেড়ে তার কাছে আসতো, তাহলে বিহারী হয়তো বিনোদিনীকে রাজরানী করে রাখত। কিন্তু এখন সে আর বিনোদিনীকে সহ্য করতে পারছে না। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তখন বিনোদিনী মহেন্দ্র এবং বিহারী দুজনকে ছেড়ে নিজের গ্রামে চলে আসে। এখানে সে একা একা থাকতে থাকে। বিনোদিনীর মনে হয় তার জীবনটা ব্যর্থ। সে জীবনে কিছুই পেল না, না পেল সামাজিক সম্মান, না পেল সংসারের সুখ। এমন জীবন রেখে আর কি লাভ। এর কিছুদিন পর মহেন্দ্র বিনোদিনীর কাছে আসে এবং বিনোদিনীকে বলে, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে আসছি, চলো তুমি আর আমি একসাথে কোথাও পালিয়ে যাই। প্রতি উত্তরে বিনোদিনী বলে, তুমি নিজ থেকে আসনি, আশালতা তোমায় ছেড়ে গিয়েছে, আর এ কারণেই তুমি আমার কাছে এসেছ। মূলত বিনোদিনী কখনোই মহেন্দ্রকে ভালোবাসেনি। মহেন্দ্রকে কাজে লাগিয়ে সে সমাজে সম্মান পেতে চেয়েছিল। আজকে মহেন্দ্র তাকে নিতে এসেছে, কিন্তু সম্মানের সাথে নয়, লোকজন দেখিয়ে নয়, বরং রাতের আধারে লুকিয়ে লুকিয়ে। কিন্তু বিনোদিনী মহেন্দ্রের কাছে যাবে না। তুমি যদি বিহারীবাবুকে বলে দাও আমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাহলে বিহারীবাবু আমাকে গ্রহণ করবে। দয়া করে বিহারীবাবুকে সমস্ত কিছু বলে দাও। মহেন্দ্র তখন চুপ করে বসে থাকে। জীবনে প্রথমবার সে বিহারীর কাছে হেরে গিয়েছে। পরের দিন বিনোদিনী মহেন্দ্রকে সাথে নিয়ে কাশী চলে আসে। এখানে বিনোদিনী উদ্দেশ্য মহেন্দ্র আশালতাকে এক করে দেওয়া। কয়েকদিনের মধ্যে সে অন্নপূর্ণার সাথে আশালতার খোঁজ পায়। তখন সে দেখে আশালতা গর্ভবতী। এখানে উপন্যাসটি শেষ।